বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 ষান্মাসিক পরীক্ষার লিটল থিংস এর সাজেশন দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই লিটল থিংস থেকে কোন পয়েন্টটা আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এই লিটল থিংস এর মধ্যে আমাদের একটি কবিতা আছে। এক কবিতার মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি কবিতার কি কি বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে ওইটা সম্পর্কে একটি অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি 2.5, যেটা আমাদের পরীক্ষার জন্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের এক্সামে আসতে পারে, কেননা হচ্ছে যে আমাদের মূল্যায়ন নির্দেশিকা ফি এর উপর ভিত্তি করে আমাদের বিএ এক্সামগুলো হয়ে থাকে। তো আমরা সাধারণত ফি এইগুলোকে 100% কারেক্ট করে নেব। যদি আমরা ফি এগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমাদের বিএ আমরা ভালোভাবে অ্যানসার দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে রিড দ্য নোট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন এন্ড ইন ফ্রেজ। নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদেরকে নোটে কি বলা হয়েছে দেখো, a poem is a kind of literary writing. It has some characteristics. Two of them are stanza and rhyming. আমাদের কবিতা লিখতে হলে দুটি পয়েন্ট এবং দুটি দিকের উপর চিন্তাধারা করতে হয়। একটা হচ্ছে স্ট্যানজা আর একটা হচ্ছে রাইমিং। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের হচ্ছে মেইন কথা হচ্ছে স্ট্যানজা কি এবং রাইমিং কি। স্ট্যানজা হচ্ছে যে কবিতা স্থবক, আর হচ্ছে রাইমিং হচ্ছে ছন্দ। তো আমাদের কবিতা স্থবক স্ট্যানজা কি হতে পারে আমরা দেখি। A stanza is a group of lines in a poem. কবিতাটি স্থবক, একটি স্থবক হলো কবিতার একটি পদোক্তির দল। It consists of two or more lines arranged together as a unit. এটি দুটি বা তার বেশি লাইন নিয়ে গঠিত, যা একটি একক হিসাবে একসঙ্গে সাজানো হয়। Most poems are divided into stanza. A stanza in a poem is like a paragraph in a AG. তো এখানে আমাদেরকে বলছে যে বেশিরভাগ কবিতা স্থবক বিভক্ত থাকে। একটি কবিতা স্থবক একটি প্রবন্ধের অনুচ্ছেদের মতো। তো আমাদের স্ট্যানজা আমরা বুঝতে পারলাম যে স্ট্যানজা হচ্ছে যে কবিতা স্থবক, যেটা কিনা আমাদের দুইটি বা তার বেশি লাইন নিয়ে গঠিত হয়। আমাদের স্থবক দুইটি, স্ট্যানজা দুইটি বা তিনটি লাইন নিয়ে গঠিত হয়। এখন আমরা রাইমিং দা দেখব। দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ড at the ends of the alternate lines of a poem. কবিতার বিকল্প পদ্যটির শেষের অনুরূপ ধ্বনি সম্পূর্ণ শব্দগুলো। তাহলে রাইমিং হচ্ছে যে আমাদের সেন্টেন্সের সর্বশেষ যে ওয়ার্ডটা থাকে সেটাই হচ্ছে যে আমাদের ছন্দ, কবিতার ছন্দ। তাহলে স্ট্যানজা হচ্ছে কবিতার স্থবক আর রাইমিং হচ্ছে ছন্দ। তাহলে আমাদেরকে এখানে কি দেওয়া হয়েছে, এখানে আমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, হাউ মেনি স্ট্যানজা আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। লিটল থিংস এর মধ্যে আমাদের কয়টি তোমার হচ্ছে যে স্ট্যানজা ছিল সেটা নিয়ে আলোচনা। আর হচ্ছে যে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, সেটা হচ্ছে ক্যাট, স্টেডি, ল্যান্ড, কট, হ্যাড, পিক, বট, স্যান্ড, হাউ, নাও, কিক। আমাদেরকে এখানে এলোমেলো অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে, যে আমাদেরকে বলছে যে তোমার স্থবক গুলো কি করতে হবে, যেটার সাথে যেটা মিলে সেটা অ্যান্সার বের করতে হবে। আর এখানে হচ্ছে যে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং, মানে আমাদের কবিতার ছন্দ আমরা ওয়ার্ড ইন দ্য ফলোইং লাইনস, এই লাইন থেকে আমাদের রাইমিং গুলা, কবিতার ছন্দগুলা বের করতে হবে। তো তোমাদের জন্য আমি আমাদের ফাইল তৈরি করে রেখেছি। এই যে দেখো, আমাদেরকে বলছে যে কি, হাউ মেনি স্ট্যানজা আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস, আর হচ্ছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। আর এখানে অ্যান্সার হচ্ছে যে দেখো, ক্যাট, হ্যাড, ক্যাটের সাথে হ্যাড, এর সাথে স্টে, আর ক্যাটের সাথে হচ্ছে বট, আর পিক, পিকের সাথে হচ্ছে কিক, ল্যান্ড, ল্যান্ডের সাথে হচ্ছে স্যান্ড, নাও, নাওর সাথে হচ্ছে হাউ। সেগুলো হচ্ছে যে আমাদের, এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যান্সার, সেগুলা তোমরা ভালোভাবে নোট করে নেবে।
যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে যদি স্তবকগুলো আসে তাহলে তোমরা খুব সুন্দরভাবে দিতে পারো। তাহলে এখানে বলছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোইং লাইনস। এখান থেকে আমরা রাইমিং ওয়ার্ডগুলো বের করতে পারি। তো এখানে বলছে এক নাম্বার লিটল গ্রেনস অফ স্যান্ড এন্ড দ্য প্লেসেন্ট ল্যান্ড। তাহলে আমাদের এখানে রাইমিং ওয়ার্ড হচ্ছে যে এখানে শেষ শব্দ হচ্ছে স্যান্ড আর এখানে শেষ শব্দ হচ্ছে ল্যান্ড। তাহলে আমাদের স্যান্ড আর ল্যান্ড হচ্ছে যে আমাদের কবিতার ছন্দ। হ্যাম্বেল থ্রো দে বি অফ ইন্টারনে। তাহলে এখানে আমাদের তোমার হচ্ছে যে কবিতার ছন্দ হচ্ছে যে তোমার বি এবং হচ্ছে ইন্টারনে। বি ইন্টারনে হচ্ছে আমাদের কবিতার ছন্দ। আর এখানে লিটল ওয়ার্ড অফ লাভ লিটল দ্য হেভেন অ্যাবভ। তাহলে এখানে আমাদের রাইমিং ওয়ার্ড হচ্ছে যে এখানে হচ্ছে লাভ আর এখানে হচ্ছে অ্যাবভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের এই অ্যান্সারটুকু যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পেরেছে এবং সুন্দর করে নোট করে রাখবা। তাহলে আমরা এখন দেখি আমাদের পরীক্ষার জন্য আর কোন অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই অ্যাক্টিভিটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটি হচ্ছে যে 3.4। যে 3.4 হচ্ছে যে তোমার নাউন এক আর্টিকেল সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। আর্টিকেল কি? তো প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমরা সর্বপ্রথম হচ্ছে আর্টিকেলের বেসিক জানতে হবে। আর্টিকেল সাধারণত তিনটিকে বলা হয় এ এন্ড দি বা দা। এ এন্ড দা এই তিনটিকে আর্টিকেল বলা হয়। এখানে দুটিকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল আর একটাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। এর ব্যবহার, এন এর ব্যবহার, দার ব্যবহার আমাদেরকে শিখতে হবে। দেখো এখানে বলছে ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা। দা ইজ ইউজড টু রেফার টু পার্টিকুলার নাউন। আর এ এন হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল। তো আমাদের আর্টিকেল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। যে শব্দগুলো নাউনের পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝে তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামার এর আর্টিকেল গুলো হচ্ছে এ এন্ড দা। তো এখানে ডিফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে আমরা জানতে পারলাম। এই হচ্ছে যে আমাদের যে মোট অ্যালফাবেট আছে 26টি, 26টির মধ্যে 21টি হচ্ছে কনসোনেন্ট আর 5টি হচ্ছে বাউল। আমরা বাউল গুলো জানি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি বাউলের আগে সাধারণত এন বসবে আর বাকি 21টি কনসোনেন্টের আগে এ বসবে। ঠিক আছে? তো আমরা এইভাবে আর্টিকেল ইউজ করতে পারি। তো আমাদের এইখানে সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে আর্টিকেল সম্পর্কে আসতে পারে যে একটা নাউনের পূর্বে তোমাদেরকে শূন্যস্থান দিয়ে দেওয়া হবে। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে ইন দ্য পিকচার, নির্দিষ্ট করে ছবিকে বলা হয়েছে, এই কারণে এখানে দা বসলো। ইন দ্য পিকচার দেয়ার ইজ এ বয়, বালক। মানে নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে। এই নাউন, বয় মানে হচ্ছে বালক মানে নাউন, নাউনের পূর্বে আর্টিকেল বসে। এখানে কনসোনেন্ট হচ্ছে বি, বির জায়গায় এখানে কে বসলো? এ বসলো। হি ইজ গিভিং ফুড টু হিজ পেট। তো এইভাবে আমরা সাধারণত আমাদেরকে অনেকগুলো সেন্টেন্স দিয়ে দেবো, আমরা এখানে সঠিক আর্টিকেল ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আর্টিকেল সম্পর্কে বুঝতে পেরেছ। এখানে কিন্তু অনেকগুলো তোমাদের হচ্ছে যে আর্টিকেল কিভাবে ইউজ করা হয় সেভাবে এসে এখানে তোমাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে এই শূন্যস্থান পূরণটা তোমরা করবা, প্র্যাকটিস করবা। যে শূন্যস্থান পূরণটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের আর্টিকেলে কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার লিখিত পরীক্ষায় যদি আর্টিকেল আসে তোমরা খুব সুন্দরভাবে আর্টিকেল থেকে একটি ভালো মার্ক আনতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সাধারণত জানো যে তোমাদের সরকারকৃত প্রশ্ন দেওয়া হবে। সরকারে যে প্রশ্ন দেওয়া হবে ওই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তো সরকার সাধারণত যেহেতু প্রশ্ন দেওয়া হবে সরকার থেকে, সেহেতু আমাদের বই ফোকাস দিতে হবে। আমরা বই থেকে বাইরে যতই পড়াশোনা করি না কেন, কোনো পড়াই আমাদের কাছে লাগবে না, যে আমাদের বইয়ের পড়াগুলোই আমাদেরকে আবার দেবে। তো তারা আমাদেরকে প্রিপেয়ার করে আমাদেরকে দেখবে যে তোমরা কেমন পড়াশোনা করতেছো, কেমন ফিডব্যাক তোমাদের, কেমন অ্যান্সার করতেছো। তো আমরা সাধারণত
বাহ্যিক পড়াশোনা না করে আমাদের বইয়ের যে মেইন টপিকগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে রিভিশন দিতে পারি, যেহেতু তো আমাদের মানে সিলেবাসটা ততটা বড় না, 1 থেকে 60 পৃষ্ঠার ভিতরে অ্যাক্টিভিটি, সবগুলো অ্যাক্টিভিটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট না। যেগুলো আমাদের মূল্যায়ন নির্দেশিকার মধ্যে আছে সেগুলোই আমরা বারবার প্র্যাকটিস করব। দেখবে যে মূল্যায়ন নির্দেশিকা ফি এর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জাস্ট একটু ঘুরিয়ে প্রশ্ন করা হবে, তোমরা যদি অ্যান্সার দিতে পারো তাহলে তোমরা একটি ভালো অবস্থান তৈরি করতে পারো। যেহেতু তোমাদের এখানে নাম্বার ভিত্তিক নেই, সেটা হচ্ছে যে তোমাদের মূল্যায়ন হচ্ছে যে তোমাদের কেমন ক্যাটাগরির স্টুডেন্ট, তুমি কি হাই ক্যাটাগরি নাকি মিডিয়াম ক্যাটাগরি নাকি লো ক্যাটাগরি, হাই মিডিয়াম লো, এই তিনটির উপর নির্ভর করে তোমাদের রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো নিজেকে প্রিপেয়ার করতে হলে সাধারণত বইয়ে যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস ভালোভাবে শেষ করো, ইনশাআল্লাহ তোমরা ভালো একটি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবে। তো আমি আপাতত আজকে এতটুকু পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছে। আগামী ক্লাসে আবার তোমাদের দ্বিতীয় যে সাজেশনমূলক ভিডিও আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।